ছাত্রদল, যুবদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, শহর জুড়ে উত্তেজনা। যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ির এলাকায় এখনো থমথমে অবস্থা, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। পিরোজপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের দাপটে হুমকিতে মৎস্য সম্পদ, প্রশাসনের অভিযানেও কমছে না ব্যবহার, উৎপাদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং চাঁপাইনবাবগঞ্জে সার, ডিজেল ও শ্রমের উচ্চ মূল্যে আমন আবাদ নিয়ে বিপাকে কৃষক, উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা। ছাত্রদল, যুবদল ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, জানতে চাই হবিগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি দেখুন, হবিগঞ্জে এনসিপি এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু হবিগঞ্জে ১৪৪ ধারা সকাল থেকে জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির পর থেকে হবিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন। বিশেষ করে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদারের চেষ্টা করছেন। পাশাপাশি হবিগঞ্জের বিজিবির পক্ষ থেকে প্রায় ৩ প্লাটুন বিজিবি কিন্তু হবিগঞ্জের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায়, সেখানে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমরা অবস্থান করছি। এখানে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এনসিপির নেতৃবৃন্দ কিন্তু টাউন হলের সামনে তাদের প্রোগ্রাম করার কথা ছিল। তবে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ পূর্বে এনসিপির হবিগঞ্জ জেলা শাখার যিনি আহ্বায়ক আছেন আবু হেনা মুস্তফা কামাল, তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হবিগঞ্জে আসার পর তাদের কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানিয়েছেন যে যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, সেই মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এনসিপি এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তারা কথা বলেছেন, যাতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। তো বলা চলে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জ থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। যশোরের নীলগঞ্জে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়ির এলাকার এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ৩টায় যশোরে পুলিশ সুপারের কার্যালয়ে এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এমপিকে নিয়ে সমস্যা সমাধানে বৈঠক হওয়ার কথা থাকলেও পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। এদিকে থমথমে অবস্থার পরও আজ সকাল ৭টায় মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আরও খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। জানতে চাই, জেলা প্রশাসকের কার্যালয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হতে পারে, আর সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যশোরের এইমাত্র যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষের, যেটি মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং এমপির পক্ষে যৌথ সভা প্রশাসনের মধ্যস্থতায় যেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এখন জেলা প্রশাসকের কার্যালয়ে দাঁড়িয়ে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভাতে সাংবাদিকদের আসলে অ্যালাউ করা হয়নি। এটি একটি রহস্যজনক কারণ যে এই যে সমঝোতা বৈঠক, এই বৈঠকে শুধুমাত্র এলাকাবাসী, প্রশাসনিক কর্মকর্তারা, এমপি মহোদয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক চলছে। সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ইতিমধ্যে বেশ কিছু সাংবাদিক এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে, কারণ গতকাল এত বড় ঘটনা ঘটেছে এবং আজকেও এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। একই সাথে জামাতের পক্ষ থেকে গতকাল রাত্রে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারোয়ার, যিনি দলীয় স্টেটমেন্টে অভিযোগ করেছে এই ইন্ধনের এই মব সৃষ্টি করা হয়েছে অধ্যাপক গোলাম রসুলের বাড়ির এলাকায়, তার পিছনে বিএনপির ইন্ধন রয়েছে। কিন্তু আসলে গতকাল এই মব
ঠান্ডা করার জন্য জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে প্রশাসনের পাশে কাজ করতে দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া বা বিক্ষোভও রয়েছে। ইতিমধ্যে গতকাল সন্ধ্যায় এই ঘটনার পর জেলা জামাতের পক্ষ থেকে শহরে বিক্ষোভ করা হয় এবং বিক্ষোভে তারা এই মব তৈরির জন্য প্রশাসনকে দায়ী করা হয়। অবশ্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করেছে গতকাল সকাল 10:30 থেকে সন্ধ্যা পর্যন্ত এমপির বাড়ি যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা করা হয়েছে। তবে প্রশাসন আশা করছে যে আজকের যে বৈঠক জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয়েছে, এই বৈঠকের মাধ্যমেই যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বা বিক্ষোভের সৃষ্টি হয়েছে সেটি তারা সমাধান করতে পারবে বলে আশা করছে। এই ছিল যশোরের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও শিবির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রন্থাগারে 3 শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন জানান তারা। মানববন্ধন কর্মসূচি থেকে তারা 5 দফা দাবি জানিয়েছেন। আগামী 10 দিনের মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল এবং বিচারের আওতায় আনা, যেসব রাকসু প্রতিনিধি হামলার সাথে জড়িত তাদের সংশ্লিষ্ট পদ থেকে অপসারণ ও বহিষ্কার করা, বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে মারধরে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, সেই সাথে ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন মৌসুম, তবে সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় কৃষক। সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জে মাঠ জুড়ে এখন আমন রোপণের উৎসব। পর্যাপ্ত বৃষ্টি খরচ বাঁচিয়ে দিলেও হাসি নেই কৃষকের মুখে। গেল বছর প্রতি বস্তা ইউরিয়া সার কিনতে যেখানে কৃষকের খরচ হয়েছিল 1100 থেকে 1200 টাকা, সেখানে এবার গুনতে হচ্ছে 1450 থেকে 1500 টাকা। খরচ বেড়েছে ডিজেলেও, শ্রমিকের মজুরিতেও নেই স্বস্তি। এই বছর অতিরিক্ত খরচ, তার কারণ যে এবছর একই চর্চা আবাদ শুরু হয়েছে, একই সাথে পানি আছে, যে পাইটের খুব সংকট, পাইট পাচ্ছি না, হালের খুব সংকট, হাল পাচ্ছি না। আমরা এইভাবে কোনো হালে চলছি। সাহারের দাম তো আমাকে কমাইছে না, সাহারের দাম তো বাড়ছে। আমরা কি করব? আমাকে জমি জমা করে ব্যাস আমাকে জমি জমা করতে হয়েছে। সার, ডিজেল আর শ্রমিকের পেছনে ব্যয় বাড়ায় ফসলের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় কৃষক। দাবি সরকারি প্রণোদনা বাড়ানোর, বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমনের দাম নির্ধারণ করে দেওয়ার। সাহারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, আর ধানের দাম বাড়তি করতে হবে, তাহলে কৃষক বাঁচবে। সারের দাম বা ডিজেলের দাম বৃদ্ধিতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে, আমরা কিন্তু সেই উৎপাদন খরচ হিসেবে দ্রব্যমূল্যের দামটা বেশি পাবো না, আমরা বাড়াতে পারবো। এই পরিস্থিতিতে আসলে কৃষিটা কোথায় যাবে এটা বলা খুব অনিশ্চিত। আসলে কৃষকের ফসল, সবজির দাম এত হবে, এইটার দাম এটা হবে, একটা নির্ধারিত মূল্য যদি তৈরি হতো তাহলে খুবই ভালো হতো। আমন চাষাবাদে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এ পর্যন্ত 8270 হেক্টর জমিতে রোপণ কাজ হয়েছে, যেটাকে যদি বলি 15% জমিতে রোপণ হয়েছে। এবং আবহাওয়া যেহেতু অনুকূলে আছে এবং কৃষকরা ব্যস্ত আছে ধান রোপণের জন্য, আশা করা যায় আমাদের যেটা টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। নিষিদ্ধ চায়না দুয়ারের জালের অবাধ ব্যবহার মাছশূন্য করছে পিরোজপুরের নদী, খাল, জলাশয়। এতে সূক্ষ্ম ফাঁসের এই জালে আটকা পড়ে বেঘরে মারা পড়ছে মাছের পোনা ও জলজ প্রাণী। প্রশাসন জালের ব্যবহার বন্ধে অভিযান চালালেও জেলেদের বিরত রাখতে পারছে না কোনোভাবেই। দাবি উঠছে উৎপাদনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার। চারকোনা লোহার সাথে জুড়ে দেওয়া হয়েছে মশারির মতো জাল। মাছ শিকারের এই ফাঁদ পরিচিত চায়না দুয়ারি জাল বা ম্যাজিক জাল নামে। নদীবেষ্টিত জেলা পিরোজপুরের নদী, খাল বা জলাশয় সর্বত্রই এখন এই নিষিদ্ধ জালের দাপট। অতি সূক্ষ্ম ফাঁসের এই জালে একবার ঢুকলে আর বের হতে পারে না মাছ, পোনা, এমনকি জলজ প্রাণীও আটকা পড়ছে জালে।
এতে প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে দেশীয় মাছের উৎপাদন। একসময় জেলায় 50 থেকে 60 প্রজাতির দেশীয় মাছের দেখা মিললেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। হুমকিতে পিরোজপুরের সমৃদ্ধ মৎস্য ভাণ্ডার। চায়না জাল আছে, চাই আছে, নেট জাল, এগুলাই মাছের যেগুলো বংশ বিস্তার করবে পোনা, এগুলো সব ধরা পড়ে মারা পড়তেছে। আগে বুসনা জালের চাইতে মাছ পাওয়া যায়, তো ঈদের মাছ পাওয়া যাচ্ছে না, ওতে ছোট বড় সব কিছু পাওয়া যায়। এখনই মাছের সিজনের সময় যদি দাম বেড়ে দিয়ে হয়, তাহলে পরবর্তীতে দাম শীতকালে তো আরো বেশি দাম হবে মাছের। কারেন্ট জাল থেকেও চায়না দুয়ারি জাল ভয়ঙ্কর বলছেন সংশ্লিষ্টরা। এখনই ব্যবহার বন্ধ করা না গেলে জেলায় আর দেশীয় মাছের অস্তিত্বই থাকবে না বলে আশঙ্কা। মাছের যে পোনা, এটাই আপনার যে মেরে ফেলা হয়, বিদায় আপনার যে এখন মাছের অনেক সংকট দেখা দিয়েছে। সামনের যারা প্রজন্ম আছে তারা যে এই যে দেশীয় যে মাছটা কি নাম, আমি মনে হয় আশা করি তারা বলতে পারবে না। নিষিদ্ধ এই জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। গত মাসেই আমাদের প্রায় 50,000 মিটার চায়না দুয়ারি জাল আমরা নিধন করেছি এবং পুড়িয়ে ফেলেছি, এবং আমাদের প্রায় জরিমানা হয়েছে 2 লক্ষ টাকার অধিক, এবং 2 জনকে জেল দিয়েছি। পিরোজপুরের নদীখাল ও জলাশয়কে ঘিরে জীবিকা চলে হাজারো মানুষের। কিছু মানুষের অতিলোভের বলি যেন সবাই না হয়, সেজন্য সচেতনতা বাড়ানোর উপর জোর বিশিষ্টজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি মধ্যপাড়া গ্রামে দীর্ঘ প্রায় 1 দশক ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় দুর্ভোগে 2 শতাধিক পরিবার। কবরস্থান, মাদ্রাসার সড়ক, রান্নাঘর ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানির। বুধবার সকালে তিনি পাটগাতি মধ্যপাড়া গ্রাম পরিদর্শন করেন এবং পানিবন্দী পরিবারের খোঁজ খবর নেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে দীর্ঘদিনে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে আশ্বাস দেন তিনি। সংসদ সদস্য জানান, উপজেলা ও পৌরসভা প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে দ্রুত ড্রেন নির্মাণ, সড়ক উঁচু ও প্রশস্ত করার ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে এ রায় দেন ময়মনসিংহ জজ আদালতের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস। 2019 সালে ময়মনসিংহের আকোয়া মোড়লপাড়ায় শফিকুল ইসলাম শফু নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তার দ্বিতীয় স্ত্রী আফরোজার শেখ ইতিকে গ্রেফতার করে পুলিশ। 5 বছরের তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড দেন বিচারক। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে শফিকুল ইসলামের পরিবার। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটেনিং 2026 এর 11 দিনব্যাপী যৌথ অনুশীলন শেষ হয়েছে। সকালে সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। যৌথ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন প্যারা কমান্ডো ব্রিগেড এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে 2 দেশের সেনা কর্মকর্তারা জানান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ অভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি, প্যাসিফিক এবং ওরেগন ন্যাশনাল গার্ড থেকে মোট 91 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনে মোট 93 জন সদস্য অংশ নিয়েছেন। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিবাদে মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দুপুরে সুন্দরবন সংলগ্ন পূর্ণ বন বিভাগের মোংলা কার্যালয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে।